1993 সালের 21শে জুলাই সেই দিনটা মেনে বছরের পর বছর 21শে জুলাইয়ের শহীদ স্মরণ হয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে এসেছেন তিনিও মার খেয়েছিলেন, কিন্তু সত্যি কি তাই? তার শাড়িতে কিসের দাগ দেখিয়ে, লাল লাল কিসের দাগ দেখিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন? কেন তাকে সরকারি এসএসকেএম ভর্তি নেয়নি সেদিন? 11 জনের মৃত্যু হয়েছিল ঠিক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক, তার কি হয়েছিল? তিনি কি আদৌ মার খেয়েছিলেন? একটাও ছবি সেদিনের দেখা যায় যাতে মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছিলেন? কিন্তু কেন তিনি রাত্রে গিয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন শাড়িতে কিসের দাগ দেখিয়ে? এই ভিডিও শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, জানতে হবে যে কতটা মিথ্যা বছরের পর বছর ধরে আমরা শুনে আসছি। এই সত্য ফাঁস করার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক্কি বলছে। নতুনদের বলবো, যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, আজই সাবস্ক্রাইব করে নিন। মমতার জীবনের সবচেয়ে বড় মিথ্যা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে, জার্নালিজম ফর ভারত। মিথ্যা বনাম সত্য, এ লড়াই চিরকালের, কিন্তু একটা রাজনৈতিক দলের অস্তিত্ব, যদিও সেটা পরবর্তীকালে একটা পেশা হয়ে যায়, সে তৃণমূল। এবার তো 21শে জুলাই অনেক ভাগে বিভক্ত। আমি চাই আরও ভাগ হোক, আরও ভাগে 21শে জুলাইয়ের সমাবেশ হোক, এবং প্রত্যেকটা সমাবেশে শহীদ পরিবার ডাক পাক এবং তারা কিছু পাক। সঙ্গে সঙ্গে আরও একটা প্রশ্ন, 1993 সালের পর থেকে 15 বছর তো ক্ষমতাতেও রইলেন সততার প্রতীক, তারপরেও 21শে জুলাই যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারকে এখনো কেন দানের উপর নির্ভর করতে হয়? এই প্রশ্নটা না একটু তৃণমূল নেতারা যারা যে পক্ষেই থাকুন একটু যাচাই করে দেখবেন। আমি ওই 93 সালের 21শে জুলাইয়ের ঘটনা আপনাদের মনে করাবো। প্রথমে 11 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয় রাস্তায়, পরে হাসপাতালে আরও 2 জনের, মোট 13 জনের। সেই ইতিহাস নিয়ে নানা প্রশ্ন আছে, নানা মতও আছে। সেদিন সত্যিই কি পুলিশের লাঠিতে রক্তাক্ত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি তার শাড়িতে যে রক্ত লেগেছিল সেটা অন্য কারো বা অন্য কিছুর রক্ত? এই যে গুলি চালনার যে নির্দেশ দেওয়া হয়েছিল তাতে অভিযুক্ত জ্যোতি বসু এবং পরে বুদ্ধদেব ভট্টাচার্য সরকারেরও মুখ্য সচিব ছিলেন মনীশ গুপ্ত। সেই মনীশ গুপ্তকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠিয়েছিলেন? কেন মনীশ গুপ্তকে তিনি রাজ্যের মন্ত্রী করেছিলেন ক্ষমতায় আসার পর? পরের দিন ওই যে 93 সালের 21শে জুলাই, তার পরের দিন খবরের কাগজ প্রকাশিত হয়েছিল আনন্দবাজার পত্রিকায়। প্রথম পাতায় কি লেখা হয়েছিল মমতার অসুস্থতা নিয়ে, আমি সেটা আপনাদের শোনাবো, দেখাবো। নিজে একটা 21শে জুলাইয়ের কমিশন গঠন করেছিলেন, সেটাও আবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই। আচ্ছা, সেই যে কমিশন, তাতে সব থেকে বেশি যিনি মার খেয়েছিলেন বলে দাবি করা হয় সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন কোনোদিনও সাক্ষ্য দিতে গেলেন না গত 15টা বছরে? মুখ্যমন্ত্রী হলে তো এমন নয় যে বিরোধী দলনেত্রী থাকার সময় তার উপরে যে আঘাত, তার উপরে যে কমিশন, সেই কমিশনে তিনি সাক্ষ্য দিতে যেতে পারবেন না। কেন সাক্ষ্য দিতে গেলেন না? কোনো মিথ্যা ধরা পড়ে যাবে বলে? আর যে রক্তটা দিদি দেখাতে ভর্তি হয়েছিলেন, সেই রক্তটা দিদির ছিল না। সেই রক্তটা ছিল মিনতি অধিকারীর মাথা ফাটলেই তো মানুষের দরদর করে রক্ত পড়ে। মিনতি অধিকারী ভাই ক্যালকাটা হাসপাতালে ভর্তি হলেন। আমি এত বৃহৎ জানি, মমতা ব্যানার্জি সরকারটা পড়ে যাবে। শুরুতেই জানিয়ে রাখি, এই যে 21শে জুলাই করি, আসলে কর্মসূচিটা ছিল 13ই জুলাই। সেই সময় পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন নুরুল হাসান এবং তার মৃত্যু হয় সেই সময়, তার জন্য কর্মসূচি পিছিয়ে দিতে হয়। তখন 1993 সাল যুব কংগ্রেসের
সভানেত্রী ছিলেন, রাজ্য সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বছর দুয়েক আগে বিপুল সমর্থন নিয়ে রাজ্যে ক্ষমতায় ফিরেছে তৎকালীন বাম সরকার। রাজ্যে তখন বিরোধী দলের ভূমিকায় কংগ্রেস। তাদের অভিযোগ ছিল কারচুপি করেই ভোটে জিতেছে সিপিএম, যে অভিযোগটা পরে তৃণমূলের বিরুদ্ধে ওঠে। তাই সচিত্র পরিচয়পত্র মানে ভোটার তালিকার সংস্কার চেয়ে 11ই জুলাই মহাকরণ অভিযানের ডাক দেন তৎকালীন যুব কংগ্রেসের সভাপতি মমতা। ওই দিন সকাল 10টা থেকে মহাকরণ অভিমুখী জমায়েত শুরু হয়। আমি সেই সময়ের সব খবরের কাগজ পড়ে তার বিস্তারিত বিবরণ আমি দেখেছি। মহাকরণ ঘিরে 5টি এলাকা দিয়ে এগোতে থাকেন যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা। তাদের সঙ্গে রাস্তায় নামেন মমতা নিজেও। বিভিন্ন মিছিল, তার এক একটা মিছিলে নেতৃত্ব দেওয়ার জন্য এক একজন নেতা ছিলেন। সৌগত রায় ছিলেন, শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্র, অধুনা প্রয়াত পঙ্কজ বন্দ্যোপাধ্যায়রা সব বিভিন্ন মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন। কিন্তু মহাকরণে পৌঁছানোর আগে 5 দিক থেকে ব্যারিকেড করে তাদের আটকে দেয় পুলিশ। আর তখনই শুরু হয় ধুমধুমার লড়াই। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট পাথর বৃষ্টি। এবং এই যে বিভিন্ন এলাকায় আস্তে আস্তে পুলিশের সঙ্গে কংগ্রেস মানে যুব কংগ্রেস সমর্থকদের একটা সংঘর্ষ শুরু হয়ে যায় বিভিন্ন জায়গায় কলকাতার, মূলত মধ্য কলকাতায়। এবার বিক্ষোভকারীরা যখন ইট পাথর ছুঁড়ছে তখন পুলিশ প্রথমে কাঁদানে গ্যাসের সেল ফাটায়। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, জ্যোতি বসুর গাড়ি মানে কনভয় মহাকরণ থেকে বেরোবে সেটা আটকাতে চেয়েছিলেন। সেই আটকানোর জন্য হিন্দু মেয়েদের মুসলিম সাজিয়েছিলেন। সেই যে মেয়েরা যারা মুসলিম সেজে জ্যোতি বসুর গাড়ি আটকাতে গিয়েছিলেন তাদের দলে ছিলেন সোনালী গুহ। দেখুন, আমাদের তো তখন মুসলমান মেয়ে সাজিয়ে জ্যোতিবাবুর গাড়ি আটকানোর জন্য আমাদেরকে দিদি রিক্রুট করেছিলেন। তারপরে জ্যোতিবাবুর গাড়ি পাস করে গেল। তারপরেই আমি শুনছি আমার ভাই গুলি খেয়েছে। হ্যাঁ, রোটে গিয়েছিল যে সোনালী গুহর ভাই মারা গিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত জানা যায় সোনালীর ভাই শেখর গুহ মারা যাননি। শেখরের একটা সবুজ জামা ছিল, সেই জামাটা তারই এক বন্ধু সেদিন শেখরের থেকে পড়তে চান, আর তিনি গুলিতে মারা যান। সেটা পরে জানা যায়। অনেকেই আহত হয়েছিলেন সেদিন। মমতা কি মার খেয়েছিলেন? এটা হচ্ছে আসল প্রশ্ন, যেটা তিনি বারবার দাবি করেছেন। এই প্রশ্নটা সোনালী গুহকে করলে তিনি প্রথমে হাসেন, তারপর বলেন মার খেয়েছিলেন আরো অনেকে, হাজার হাজার কর্মীরা। মদন মিত্র যেমন মার খেয়েছিলেন, পঙ্কজদা যেমন মার খেয়েছিলেন, মিনতি অধিকারীর মাথা ফেটে গেছিল, জটু লাহিড়ী একসময় কেঁদে ফেলেছিলেন, আর উনি মার খেতে পারছেন না। বলছেন মমতা এবার আন্দোলনটাকে তোলো। দিদি তো একরোখা, দিদির একটু একরোখা মনোভাব, সেটা আপনারা জানেন। দিদি বললেন না, জটুদা আপনার মার খেতে কষ্ট হলে আপনি উঠে যান। আপনারা সবাই চেনেন, তবু সোনালী গুহর ছোট করে পরিচয় দেওয়া দরকার। বরাবর দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া আসন থেকে তিনি ভোটে জিতেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই আসন থেকে জিততেন, টানা 5 বার জিতেছেন জ্যোতি বসু। আর সেই আসন থেকে টানা 4 বার জেতেন সোনালী, কিন্তু 5ম বার তিনি রেকর্ড যদি ছুঁয়ে ফেলেন সেই ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিটই দেননি। তার আগে সোনালী গুহ ডেপুটি স্পিকার হয়েছেন, মমতার সঙ্গে থেকে তিনি বিধানসভা ভাঙচুর করেছেন, মমতার যাবতীয় কিছুর সঙ্গে থাকতেন সোনালী। কালীঘাটে এই ব্যানার্জি পরিবারের সদস্য ছিলেন। সবাই মনে করতো সোনালী বুঝি ওই বাড়িরই মেয়ে। সিঙ্গুর আন্দোলনের সময় ধর্মতলার মমতার পাশে পাশে অনশন মঞ্চে ছিলেন। তবে জ্যোতি বসুর রেকর্ড তিনি ভাঙতে পারেননি। 2021 সালে তাকে টিকিটই দেননি মমতা। দিদি একা রেকর্ড করবেন, দিদির ধারণা ছিল তাই। দিদির একটা ওই আত্মগরিমা ব্যাপারটা ছিল, যে আমি সব, তোরা আমার আন্ডারে। যাক, এটা সোনালী গুহর ব্যক্তিগত বিষয় এবং তৃণমূলের বিষয়। আমরা 21শে জুলাইয়ের ইতিহাসে ফিরি, জেনে নিন ঠিক কি কি হয়েছিল মমতার।
স্বয়ং মমতার কি হয়েছিল। উত্তেজনার আঁচ একটু বেলা হতেই ছড়িয়ে পড়ে গোটা মধ্য কলকাতায়। রেড রোডে পুলিশের ভ্যানে আগুন ধরিয়ে দেয় জনতা। জনতা মানে যুব কংগ্রেসের ওই বিক্ষোভকারী কর্মীরা। একটা লরিকে ঢাল করে এগোতে দেখা যায় বিক্ষোভকারীদের একটা মিছিলকে। তারা এই লরিটার আড়ালে আড়ালে আসছিলেন এবং পুলিশকে ইট পাথর ছুটছিলেন। এবার বিক্ষোভকারীদের তাড়াকে পুলিশের পদস্থ অফিসাররা পর্যন্ত পালাতে শুরু করেন। সেই অবস্থায় বিক্ষোভকারীদের দেখে মারমুখী হয়ে ওঠে আরেকটি পুলিশ বাহিনী, সেখানে মোতায়েন ছিল তারা। গুলি চালাতে শুরু করে তারা। তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেন ওরা মহাকরণ দখল করতে আসছিল, তাই পুলিশ গুলি চালিয়েছে। এখানে একটু শুনে নিতে হবে আপনাদের। ওই দিন ঠিক কি ঘটেছিল সেটা নিয়ে নিজের জীবন সংগ্রাম নামে যে বই, সেই বইতে আমাদের সততার প্রতীক তিনি কি লিখেছেন, সেই লেখাটা আপনারা তৃণমূলের ওয়েবসাইটেও একসময় অবধি পাওয়া যেত, আমি সেখানেও দেখেছি, এখন আছে কিনা আমি জানি না। মমতা লিখেছেন, পুলিশ আবার উঠে এলো স্টেজে, রাইফেলের বাঁট দিয়ে আমার কোমরে আঘাত করলো। ওদিকে আরেক দল পুলিশ ততক্ষণে মঞ্চ লক্ষ্য করে টিয়ার গ্যাসের শেল ছোড়া আরম্ভ করেছে। পুলিশের রুদ্র মূর্তি দেখে আমার সহকর্মীরা জোর করেই আমাকে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে এলো। মঞ্চের নিচে এক জায়গায় আমি কোনো রকমে দাঁড়িয়ে আছি, কোমরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। কাউন্সিলর হৃদয়ানন্দ গুপ্ত চেষ্টা করছেন আমাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই সময় টিয়ার গ্যাসের দুটি জ্বলন্ত সেল এসে পড়ল আমার পায়ের সামনে। পুলিশ গুলি চালানোর জন্য তৈরি, বন্দুকের নল আমার দিকেই তাক করা, যে কোনো সময়ে গুলি আসতে পারে। মমতারই অসত্য, অধিকাংশ কথাই অসত্য বলে। দেখুন, মমতা সত্য বলেছেন না অসত্য বলেছেন সে তো ইতিহাস বিচার করবে, কিন্তু মমতা আরো লিখেছেন ওই বইতে, জীবন সংগ্রাম বইতে লিখেছে, পুলিশকে বললাম ঠিক আছে আমাকে মেরে যদি শান্তি পান তো মারুন, কিন্তু নিরীহ মানুষের ওপর গুলি চালাবেন না। আমাদের ধারে কাছে কোনো ফটোগ্রাফারকে ঘেঁষতে দেওয়া হচ্ছিল না, যাতে ঘটনার কোনো ছবি পরের দিন কাগজে বেরোয়। এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেমন করে বলেন যে তার জন্ম আসলে দুর্গাপুজোর অষ্টমীর দিন তিনি জন্মালেন এবং বৃষ্টি নামলো অনেক দিন পরে, এসবের কোনো প্রমাণ পাওয়া যায় না, কারণ তার পারিবারিক যে কুষ্ঠিটা ছিল যেখানে তার নাকি সত্যিকারের জন্মদিনটা লেখা, সেটা তিনি পুড়িয়ে ফেলেছেন, তার জীবনীতে তিনি লিখে রেখেছেন এটা। অতএব প্রমাণ তিনি নষ্ট করে ফেলেছেন। ঠিক সেইভাবে এই বইতে তিনি একটা লাইন লিখেছেন যে পুলিশ নাকি ফটোগ্রাফারদের কাউকে কাছে ঘেঁষতে দিচ্ছিল না, যাতে তিনি যখন মার খাচ্ছেন তার ছবি পরের দিন কাগজে না বেরোয়। কিন্তু চিত্র সাংবাদিকরাও তো মার খেয়েছিলেন সেদিন, তারা এমন ছবি মিস করবেন যেখানে মমতা মার খাচ্ছেন, মমতা মাটিতে বসে কাঁদছেন ছবি আছে, কিন্তু মার খাচ্ছেন কোনো ছবি নেই। সত্যি কি তাই, নাকি এটা তিনি ছবি নেই তাই তিনি লিখেছেন যে ফটোগ্রাফারদের সরিয়ে দেওয়া হয়েছিল? যাই হোক, আরও মমতা লিখছেন, আমার ব্যক্তিগত নিরাপত্তা কর্মী মাইতি বাবু তার সার্ভিস রিভলভার বার করে চিৎকার করতে লাগলেন, খুব বাড়াবাড়ি হচ্ছে, এবার আমিও কিন্তু বাধ্য হব গুলি চালাতে। মাইতি বাবু যে এমনটা বলেছিলেন সেটা ঠিক, পরের দিন আনন্দবাজার পত্রিকায় সেটা প্রকাশিত হয়েছিল, কিন্তু সেখানে এটাও উল্লেখ থাকে যে মমতা মঞ্চেই জ্ঞান হারান, কাঁদানে গ্যাসে অসুস্থ হন। এই যে মঞ্চ থেকে নামিয়ে আনা হলো তাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ইত্যাদি প্রভৃতি এত কিছু সেদিনের কাগজে লেখা হয়নি, অনেক পরে মমতা তার বইতে লিখছেন। মমতা তার বইতে এটাও লেখেন যে পুলিশের একটি গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল অন্য কোথাও, কিন্তু তিনি মেয়র রোডে যেতে চাইছিলেন, সেখানে গুলি চলছে। মমতা এরপরে লিখেছেন, অন্য একটা পুলিশের গাড়ি পিছন থেকে এসে এই গাড়িটাকে মারলো ধাক্কা, প্রচণ্ড ধাক্কা, আমাদের গাড়ির দরজাটা খুলে গেল সেই ধাক্কায়, ওই গাড়িটার দরজা খুলে এসে সোজা ধাক্কা মারলো আমার এলিয়ে পড়া শরীরে, তারপর আর কিছু দেখতে পেলাম না, একটা অন্ধকার যেন চোখের সামনে নেমে এলো,
জ্ঞান যখন এলো দেখলাম আমি হাসপাতালে। আশ্চর্য বিষয়, এত কিছু ঘটেছিল তিনি জীবনে লিখছেন, কিন্তু পরের দিনের কোনো কাগজ এই গল্পগুলো লিখলো না কেন? গাড়ি ধাক্কা মারলো, দরজা খুলে এসে কোমরে লাগলো, মমতা অজ্ঞান হয়ে গেলেন এবং জ্ঞান ফিরলো তিনি হাসপাতালে শুয়ে আছেন। কোনো কাগজ কেন লিখলো না? গল্পের গরু কি গাছে ওঠে? দেখুন, দিদির তো গল্পের গরু গাছে ওঠে, আমি মমতা ব্যানার্জির অনেক অনেক জানি, অনেক। সেটা বললে না এখন তৃণমূল সরকারটা পড়ে যাবে। এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, প্রথমে মমতাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু এসএসকেএম হাসপাতাল ভর্তি নেয়নি, কারণ ভর্তি নেওয়ার মতো কিছু হয়েছে বলে তারা মনেই করেনি। এরপর তিনি বেসরকারি হাসপাতাল উডল্যান্ডসে যান। হাসপাতালে ভর্তি হওয়ার সময়ে মমতার শাড়িতে রক্ত লেগে আছে দেখা যায়, মানে তিনি দেখান যে তার শরীরে রক্তপাত হয়েছে কোথাও থেকে এবং শাড়িতে লেগে রয়েছে। সোনালীরা তখনও জানেন সত্যিই দিদির রক্তপাত হচ্ছে, কিন্তু সত্যটা ফাঁস করে দেন সেদিন সব সময় মমতার পাশে পাশে থাকা, সেই সময় সাংবাদিক ছিলেন, পরে তিনি তৃণমূল কংগ্রেসে টিকিট পেয়ে বিধায়ক হয়েছিলেন, পরে বিজেপিতে যান, আবার তৃণমূলে ফেরেন, প্রবীর ঘোষাল। তিনি সবটা ফাঁস করে দেন। সোনালীকে কি বলেছিলেন প্রবীর, শুনুন। ওই তো উড়িয়ে দিলেন, ধুস, দিদিমণির কিচ্ছু হয়নি। মিনতি অধিকারীর মাথা ফেটে যে রক্তটা বেরিয়েছিল সেই রক্তটাই ওনার কাপড়ে লেগেছে। কিন্তু প্রবীর ঘোষাল অল অ্যালং দিদির সঙ্গে ছিলেন। প্রবীর ঘোষাল দেখেছিলেন মিনতি অধিকারী মাথা ফেটে গেছে, আমরা সবাই অবাক। প্রবীরদা আমাকে বলছেন যে তুমি যেন কিছুই জানো না, আমরা তো সবই জানি, অথচ কিছু বলা নিষেধ। এবারে দিদিকে গিয়ে সত্যটা বলেন সোনালী, তারপর সে কি রাগ যা হয় আর কি, তুই বেশি জানিস, আমার রক্ত এখনো গড়িয়ে গড়িয়ে পড়ছে, আমি বুঝতে পারছি। সোনালীর মুখে শুনুন না দিদি কি বলেছিলেন। আমি তো গিয়ে কিচ্ছু পেলাম না। তখন আমি দিদিকে বললাম, দিদি তোমার কিছু হয়নি। বুঝি না, দিদি তো ওই রকম না, আমার কিছু হয়েছে, তোরা স্বীকার করছিস না। তবে দিদি সেদিন খুব কেঁদেছিলেন, কারণ দিদির কাছে সেজে আসতো, মানে ওই সমস্ত বিভিন্ন জায়গার কাহিনী টানিগুলো নিয়ে একটা বয়স্ক মানুষ সেজে আসতো, সেই বুড়োটার কোনো খবর কেউ দিতে পারছিল না। দিদি হাউ হাউ করে কাঁদলেন, সোনালি বুঝলি ওই দাদুটা মনে হয় মারা গেছে। এবার না এখানে আপনাদের আবার একটু পরের দিনের আনন্দবাজারের প্রথম পাতাটার কথা বলতে হবে। সেদিনের গোলমালে গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আনন্দবাজার পত্রিকার রিপোর্টার, পরে তিনি আরও অনেক পদে চাকরি করেছেন, সাংবাদিক অনিন্দ্য জানা এবং চিত্রগ্রাহক রাজীব বসু। মোট আহত হয়েছিলেন 8 জন সাংবাদিক। তবে সেদিনের আনন্দবাজারে কি লেখা হয়েছিল মমতার অসুস্থতা নিয়ে? মমতার ঠিক কি হয়েছে তা উডল্যান্ডস হাসপাতাল জানায়নি। হেলথ বুলেটিনে কিছুই ছিল না, ছিল একজন চিকিৎসকের ফোন নাম্বার, তিনি সব জানাবেন বলা হলেও তিনি সেদিন ফোনই ধরেননি। পরে রাতের দিকে হাসপাতাল শুধু জানায় মমতা ভালো আছেন, ইনভেস্টিগেশন চলছে, এর বেশি কিছু বলা যাবে না। শোনা যায় সেদিন তার উপরে আক্রমণ হলে সে ব্যাপারে পুলিশে কোনো অভিযোগ জানায়নি যুব কংগ্রেস, জানাননি মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশের কাছে কোনো এফআইআর, কোনো ডায়েরি করা হয়নি, অথচ যুব কংগ্রেসের রাজ্য সভাপতি তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভাবুন একবার। আরও একটা কথা জানাই, সেদিন মমতা উডল্যান্ডসে এবং অনেক যুব কংগ্রেস কর্মী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বেশিটাই সরকারি। পরের দিন সম্ভবত সেই সময়ে বামপন্থী মনোভাবাপন্ন আজকাল কাগজে একটি 4 লাইনের ছড়া ছাপা হয়েছিল, সম্ভবত সম্পাদক, তৎকালীন সম্পাদক অশোক দাশগুপ্ত নিজেই লিখেছিলেন, কর্মী তোমার মৃত্যু লেখা হাসপাতালের কিউতে, নেত্রী তুমি সুখে থেকো উডল্যান্ডস বেলভিউতে। ক্ষমতায় আসার পরে মমতা সেই 21শে জুলাইয়ের কমিশন গঠন করেন। মনে আছে আমার,
যে সে বছর 21শে জুলাইয়ের যে সভা সেটা কভার করতে গিয়েছিলাম, মঞ্চ থেকেই মমতা বেআইনিভাবে 21শে জুলাইয়ের কমিশন তৈরি করছেন সেটা ঘোষণা করে দেন, কারণ কমিশন কোনো রাজনৈতিক সভা থেকে ঘোষণা করা যায় না। এই কমিশন অনেককে ডেকেছিল, অনেক সাংবাদিককে ডেকেছিল যারা ওই সময় উপস্থিত ছিলেন। জ্যোতি বসু বেঁচে ছিলেন না, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে কমিশনে সাক্ষ্য দিতে নিয়ে যাওয়া হয়েছিল। তখন বয়স এবং অসুস্থতার জন্য বুদ্ধবাবু বাড়ি থেকে বের হন না, কিন্তু তাকে কমিশনে সাক্ষ্য দিতে যেতে হয়। কিন্তু সেদিন মমতার পাশে পাশে থাকা, সবসময় থাকা সোনালী গুহকে কেন কমিশন ডাকেনি? সোনালী কি সত্য ওই দিনই বলে দিতে পারতেন, যেটা পিনাক্কি বলছেন, ক্যামেরায় বলেছেন? আচ্ছা, গোলমালের দিন প্রধান আক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি কোনোদিন কমিশনে গিয়েছিলেন? জাননি। আমি জানি না এখন নতুন সরকার এসে ওসব মিথ্যা ঘাটাঘাটি করবে কি না, করা উচিত নয়, কারণ করলে নিশ্চিত আদালতে স্থগিতাদেশ চাইতে চলে যাবেন মমতা। আরও একটা বিষয় না, তদন্ত হওয়া দরকার, কিন্তু শুধু শুধু সরকারি পয়সা খরচ না হলেও চলবে। কিন্তু আমাদের মনে মনে একটা তদন্ত করা দরকার, বিরোধী নেত্রী থাকার সময় সততার প্রতীক কোনোদিনও কোনো সরকারি হাসপাতালে ভর্তি হননি কেন? তার মাথায় সেই যে চোট, তাতে 36টা না 63টা না 42টা না 84টা, তিনি নানা সময় নানা রকম সেলাইয়ের গল্প বলেন, কিন্তু তার কোনো রেকর্ড নেই জানেন, কারণ সবটাই হয়েছিল কোনো বেসরকারি হাসপাতালে। মেদিনীপুরে গিয়েও তার যে পা ভেঙে গিয়েছিল তার এক্সরে হয়েছিল বেসরকারি জায়গায়, সরকারি হাসপাতালে নয়। তারপর সরকারে আসার পর তিনি এসএসকেএমে যেতেন, তখন এসএসকেএম তার। কিন্তু দেখুন, যেই মুহূর্তে তিনি আবার বিরোধী নেত্রী হয়ে গেলেন, বাংলার মানুষ তাকে বহিষ্কার করলো। তারপর যেদিন সোনারপুরে ডিম থেরাপি হলো ভাইপোর পর, সেদিন কিন্তু আবার মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সরকারি হাসপাতালে গেলেন না। চাপ তৈরি করে, প্রাক্তন মুখ্যমন্ত্রী চাপ তৈরি করে বেসরকারি হাসপাতালেই ভর্তি করতে গিয়েছিলেন, যদি রিপোর্টে কিছু গোলমাল তৈরি করা যায়। কিন্তু ততদিনে তো ভয় আউট, ভরসা ইন, কেউ ভর্তি দেয়নি। এটা তদন্ত করার মতো বিষয়। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।